আজকে যেই প্রোনাউনটা করব সেটা প্রথমত হচ্ছে রিলেটিভ প্রোনাউন। খুব ভালো করে শিখবে আর আমার সঙ্গে খাতায় লিখে নেবে। 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। উচ্চারণটা দেখবে, উচ্চারণটা ডেমনস্ট্রেটিভ, অনেকে ডিমনও বলতে পারো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নাম্বার WH প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা এই 3টে প্রোনাউন নিয়ে আজকে কাজ করব। তার আগের দিন আমরা 4টে প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, 5টা আলোচনা করেছি। তো আজকে এই 4টে হোক 5টা হোক, আজকে আমরা এই 3টে প্রোনাউন নিয়ে কাজ করব। তো প্রথমত যে প্রোনাউনটা আমরা শিখব সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ততটুকু শিখব যতটুকু আমাদের প্রয়োজন। যে অংশটুকু থেকে আমার পরীক্ষায় আসবে, তুমি কখনোই পুরো গ্রামার শিখতে পারবে না। আর পুরো গ্রামার জানতে গেলে তোমার কি হবে? কনফিউশন তৈরি হবে। যতটুকু দরকার, যতটুকু আমার কাজে লাগে, ততটুকুই আমরা খাবো। ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো দিয়ে আমরা নাউনকে ডেমনস্ট্রেট করি, মানে নির্দেশ করি। দিস পেন ইজ মাইন, দিস বুক ইজ ইয়ার্স, দ্যাট হাউস ইজ অমলস। তাহলে ওই বাড়িটা, এই বাড়িটা, দিস মানে কি? এই, দ্যাট মানে দূরে, দিস মানে এইগুলো কাছের, দোজ মানে ওইগুলো দূরের। এমন কোনো প্রশ্ন পরীক্ষায় দেবে না যেটা দিয়ে তুমি বুঝতে পারো যে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো দূরে কাছে। তোমাকে পরীক্ষায় কি দেবে সেটা তোমার জানতে হবে। পরীক্ষায় যেটা দেয় এইখান থেকে, তাহলে বল কে ফোন করেছে? ফোন ধরে বলবি দাদা ক্লাসে আছে, পরে ফোন করবে, দিয়ে দে ফোনটা, দিয়ে দে ওকে। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর 4 in kinds, 4টে হয়। দিস হয়, দ্যাট হয়, দিস হয়, দোজ হয়, আরও একটা হয়। কি হয় সেটা? সাচ। এর ব্যবহার খুব কম। কি হয়? সাচ। এবার এখান থেকে আমার কোথায় কোন জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে মনে রাখবা, দিস আর দোজ এর পরে কাইন্ড অফ, সর্ট অফ বসে না। কাইন্ড অফ, সর্ট অফ আমরা কখন বলি? ধরনের। আমরা বলি না দিস কাইন্ড অফ বুকস আর মাইন, দোজ কাইন্ডস অফ পেন্স আর কস্টলি, বলি তো। তাহলে কি বললাম? কি শেখার? যে দিস আর দোজ এরপরে কাইন্ড অফ আর সর্ট অফ হয় না। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? লিখে নেব খাতায় কিন্তু পুরোটাই, প্রথম থেকে শেষ পর্যন্ত। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশ করে কিছু। আমার, এইটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। এই পেনগুলো আমার, দিস পেনস আর মাইন। তাহলে নির্দেশ করছি, ডেমনস্ট্রেট করছি। এই যে দেখতে পাচ্ছ, এই ডাস্টারটা আমার, আমি ডেমনস্ট্রেট প্রদর্শন করছি না, এই ডাস্টারটা আমার, ডেমনস্ট্রেট করছি। এই পেনটা কিন্তু আমার দাদুর, ডেমনস্ট্রেট করছি, তাই তো? প্রদর্শন করছি, দেখাচ্ছি। দিস, দ্যাট, দিস, দোজ, উচ্চারণটা দেখবে দিস আর দিস, দোজ আর দ্যাট। হ্যাঁ, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। এ দুটো কাছের, এ দুটো দূরের। সিম্পল জিনিস। কি বললাম? দিস অ্যান্ড দোজ এই জায়গার সঙ্গে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে কাইন্ড অফ, সর্ট অফ বসে না। উদাহরণ দেবো, তার আগে এটা লিখে নাও। আজকের ক্লাসটা খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত। দিস কাইন্ড অফ পিপল আর পুয়ার। সেন্টেন্সটা ভুল। দোজ কাইন্ড অফ men
আর রিচ। লক্ষ্য করার মতন জায়গা কি, লক্ষ্য করার মতন জায়গা, এগুলো কি প্লুরাল কিন্তু, হ্যাঁ, তার জন্য কি এসছে, নাউনটাও প্লুরাল এসছে তো প্রথম জায়গা। তাহলে সেন্টেন্সগুলো কি ভুল হবে না? তাহলে সেন্টেন্সগুলো ঠিক কখন হবে, সেন্টেন্সগুলো ঠিক আমি কিভাবে করতে পারি দিস কাইন্ডস অফ, দোজ কাইন্ডস অফ। বোঝা গেল? তার মানে আমি কি বলেছি, দিস বা দোজের পরে কাইন্ড অফ বসবে না, কাইন্ডস অফ বসবে। তাহলে কাইন্ড অফ কোথায় বসবে, দিস কাইন্ড অফ, দ্যাট কাইন্ড অফ। আবারও বলি, যদি বলি দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ইনসাইটেড মি, তাহলে আমি যদি সিঙ্গুলার দিই তাহলে এখানে আমি সিঙ্গুলার লিখব। আমি প্লুরাল দিয়েছি বলে এখানে কাইন্ডস দিয়েছি, এখানেও আমি প্লুরাল দিয়েছি বলে কাইন্ডস দিয়েছি, পরেও প্লুরাল হবে। তার মানে দিস অ্যান্ড দ্যাট কাইন্ড হবে, দোজ অ্যান্ড দিজ কাইন্ডস হবে। এই উদাহরণগুলো লক্ষ্য রাখবে, পারবে। এবং মনে রাখবে দিজের পরে দেখতে পাচ্ছ এগুলো নাউনগুলো কি হচ্ছে, প্লুরালে আসছে, আর এখানে নাউনগুলো কি হচ্ছে, সিঙ্গুলারে হচ্ছে। সিম্পল জিনিস, ডোন্ট টেক ইট ইন আ রং ওয়ে অর টাফ ওয়ে, সিম্পল, কঠিন কিচ্ছু নেই, লিখে নাও। আচ্ছা, ধর আমি বলছি হি স মি, এই বাক্যে এটা সাবজেক্টিভ কেস, এটা কি অবজেক্টিভ কেস। ভালো করে বোঝ, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আমি এই সাবজেক্টের জন্য যে প্রোনাউনটা লিখতে পারি সেটা হচ্ছে হু, আর এই অবজেক্টের জন্য যে প্রোনাউনটা লিখতে পারি সেটা হচ্ছে হুম। এখানে হি স হারও হতে পারে, হি স দেমও হতে পারে, এইগুলোকে বলা হয় অবজেক্টিভ কেস। এর জন্য আমি যে প্রোনাউনটা লিখতে পারি সেটা হচ্ছে কি হুম। আর মনে রাখবি এই প্রোনাউনগুলো ভার্বের পরে থাকে, ঠিক? যদি আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি, হি স এ বয় ড্যাশ আই নিউ সিন্স চাইল্ডহুড, ড্যাশ আই নিউ সিন্স চাইল্ডহুড। তাহলে সে দেখেছিল একটি ছেলেকে যাকে আমি চিনি, তার মানে আই নো, এখানে ছিল হিম, আই নো হিম, যেহেতু ছেলে, এই হিমের পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি, বোঝা গেল, CHILD, তাই তো? বুঝতে পেরেছিস? এটা অবজেক্টিভ কেস। তাহলে অবজেক্টিভ কেসে তোর বসছে কি হুম। এবার পজেসিভ, যদি বলি যে মাই ফাদার, ইউ নো মাই ফাদার, তাই তো? তুমি জানো আমার বাবাকে, তাহলে বাবাটা কার, আমার। তাহলে এই আমার, মাই, এগুলোর জায়গায় যে প্রোনাউনটা বসবে সেটা কি হুজ, আর এরপরে তুই যেটা পাবি এটা কি নাউন। মনে রাখবি পজেসিভ প্রোনাউনের বা পজেসিভ কেসের ক্ষেত্রে তার পাশে নাউন বসবেই। যদি আমি কোনো যদি নন লিভিং থিংস দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কি বসবে, অফ হুইচ। দিস ইজ দ্য পেন অফ হুইচ ইঙ্ক ইজ র্যান আউট, দিস ইজ দ্য পেন, এটা সেই পেনটা, অফ হুইচ, যার কালি, ইঙ্ক, ইজ রানিং আউট, কমছে, শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেল? সিম্পল জিনিস। কোথাও সমস্যা হলে ভিডিওটা বারবার দেখবি। রাজু তো বলেছে ভিডিওটা দেখবো দাদা বাড়িতে, আগের দিনে ভিডিও দিইনি বলে রাজুর হয়তো একটু সমস্যা হয়েছে। ওকে, প্রমোশন দুটো পেয়ে গেলে আমি আর পড়াবো নাকি? দুটো উদাহরণ দেখো, দুটো উদাহরণ হচ্ছে, আমরা বললাম না প্রেপোজিশনের দুটো মূল জায়গা, যে হোয়াট কোথায় বসে আর দ্যাট কোথায় বসে, শেখার জায়গা এইটা। তার আগে আমরা শিখে নিয়েছি যে রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যদি এইখানে রিলেটিভ প্রোনাউন তোমরা খুঁজে বের করতে পারো
তাহলে তোমরা অ্যান্টিসিডেন্ট আছে কি নেই সেটা বুঝে যাবা। বলো তো এখানে রিলেটিভ প্রোনাউন কে? এখানে এর আগে কি অ্যান্টিসিডেন্ট আছে না ভার্ব আছে? তাহলে যদি রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেখানে কি লিখতে হয়? তার মানে রিলেটিভ প্রোনাউন আমি বুঝবো তো যে এখানে রিলেটিভ প্রোনাউন একটা বসবে, তাহলে তার আগে দেখবো আমার কি নেই, অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে সেখানে আমাকে বসাতে হবে কি হোয়াট। আই ডোন্ট নো হোয়াট হি ইজ সেইং, আমি জানি না সে কি বলছে। আই ক্যান গেস, আমি গেস করতে পারি হোয়াট শি মাস্ট হ্যাভ ডান। অনেকে বলতে পারে এখানে ভুল করে লিখতে পারে হু শি মাস্ট হ্যাভ ডান, হুইচ শি মাস্ট হ্যাভ ডান, হবে না, কি হবে হোয়াট শি মাস্ট হ্যাভ ডান। তার আগে কেন? তার আগে গেজ একটা কি ভার্ব, গেজ একটা ভার্ব। তাহলে এখানে ছোট্ট করে স্টার মেরে লিখে রাখবে রিলেটিভ প্রোনাউনের বা আগে, রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট না থাকলে লিখে নাও, মানে যখন মানে এইভাবে লেখো সব থেকে ভালো হয়, যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট বসে, যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট বসে। ক্লিয়ার? 2 নাম্বার শিখবো দ্যাট কোথায় কোথায় বসে, বুঝবে এটা? তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট বসে, তার মানে কিছুই না। তাহলে কোন কোন জায়গায় আমি হোয়াট বসাবো দেখবো যে অ্যান্টিসিডেন্ট মানে ম্যান, বয়, গার্ল, ওমেন, থিং, পেন, যদি এগুলো না থাকে তখন কি হবে হোয়াট হবে। ঠিক আছে? দ্যাট বসে সুপারলেটিভ ডিগ্রি হলে। দ্যাট কোথায় বসে? যদি সুপারলেটিভ ডিগ্রি হয়। আচ্ছা আগে উদাহরণ দুটো লিখে নিই। দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু, দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু। ওকে, আরেকটা দিই, মিস্টার ডাকুয়া, KUYA না, is the most laborious, কঠোর পরিশ্রমী ম্যান হু হবে না দ্যাট হবে? দ্যাট I have ever seen, I have ever seen। তো এই দুটো উদাহরণ মনে রাখবে। দ্যাট কোথায় বসে? যদি সুপারলেটিভ ডিগ্রি তুমি দেখতে পাও। এবার সুপারলেটিভ ডিগ্রি মানে কি? গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। তাহলে EST যুক্ত শব্দ অথবা মোস্ট যুক্ত শব্দ। তাহলে দুটো বাক্যেই কি আছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসবে? দ্যাট। তাহলে নিচের বাক্যে দেখি মিস্টার ডাকুয়া ইজ দি মোস্ট লেবোরাস ম্যান, মিস্টার ডাকুয়া সব থেকে পরিশ্রমী মানুষ। দ্যাট আই হ্যাভ এভার সিন না হু আই এভার সিন? দ্যাট, কারণ তুমি এখানে কি পেয়ে গেছো। তাহলে বিষয়টা শর্টকাট ট্রিক্সটা বুঝতে পারছো? শর্টকাট ট্রিক্সটা কি বললাম? যদি বাক্যের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাকে যদি রিলেটিভ প্রোনাউন বসাতেই হয় তাহলে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। তাহলে এই বাক্যে সুপারলেটিভ পেয়েছি, এ বাক্যে সুপারলেটিভ পেয়েছি, দুটো বাক্যেই আমাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাতে হলো? দ্যাট। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? লিখে নিয়েছো? ওকে। অ্যাডজেক্টিভ ডিগ্রি মানেই তো অ্যাডজেক্টিভ। গুড, ব্যাড, স্মল, বিগ এগুলো তো কি সব একটা কি অ্যাডজেক্টিভ, তাই না? নাউনকে কোয়ালিফাই করছে। ক্লিয়ার? লিখে নাও। এই শব্দগুলো সবাই স্ক্রিনশট মেরে লিখে নেবে পারলে,
দি অনলি, শুধু অনলি নয় কিন্তু, আমি বলেছি দি অনলি। দা ফিউ মানে একেবারে সামান্য। দ্য সেম, দ্য লিটল, এনি, অল, এভরিথিং, এভরিওয়ান, নাথিং, নান, এই শব্দগুলোর পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়েছি। দ্য ম্যান ইজ দি অনলি অ্যানিমাল, অনেকে লিখতে পারো অনলি লিভিং ক্রিয়েচার্স, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ভাবছি এটা ম্যান আছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসতে পারতো, কিন্তু এখানে আমি হু লিখতে পারবো না, আমাকে লিখতে হবে কি দ্যাট। দ্যাট ক্যান টক, একমাত্র মানুষই এক পশুদের মধ্যে পড়ে যারা কথা বলতে পারে। ওকে, দিস ইজ দ্য সেম বয়, এটাই সেই ছেলেটা। তাহলে এখানে আমি ভাবতাম হু, এর আগে কি আছে বয়, নাউন, অ্যান্টিসিডেন্ট রয়েছে, হু তো লেখা যেত, কিন্তু যেহেতু দি সেম রয়েছে তা আমাকে কি লিখতে হবে দ্যাট ডিসিভড মি, যে আমাকে প্রতারণা করেছিল, ঠকিয়েছিল। মাই প্যারেন্টস হ্যাভ গিভেন মি এভরিথিং, আমার বাবা মা আমাকে সব কিছু দিয়েছে, তাহলে এভরিথিং থাকলে আমাকে কি লিখতে হবে দ্যাট আই নিডেড। আমি তো এখানে ভাবতে পারতাম হুইচ লিখবো, কিন্তু হুইচ হবে না। আমি ভাবতে পারতাম এখানে হু লিখবো, হু হবে না, কারণ এই শব্দগুলো থাকলে কি লিখতে হবে দ্যাট। যেমন আমরা আগের দিন বলেছিলাম কোন কোন শব্দগুলো থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন লিখতে হয়, মনে আছে তো? সেই লিস্টের মধ্যে আজকে আরও কিছু শব্দ লিখে নিতে একটুখানি, আর কি কি থাকলে। আচ্ছা, কোন কোন শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না এটা বলেছিলাম? কোন কোন শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না বলেছিলাম, না শুধু বসে বলেছিলাম? বেশ কিছু শব্দ আছে যেগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। চলো আজকের তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন আছে? আমরা যখন কোশ্চেন আনসার সলভ করবো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আমরা রিলেটিভ প্রোনাউনে চলে আসি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা রিলেটিভ ক্লজ করেছিলাম, মনে আছে? তোদের মনে পড়ছে আমরা রিলেটিভ ক্লজ সলভ করেছিলাম? ক্লজের ক্লাস করেছিলাম আমরা ক্লাস 8-এ থাকতে, মনে আছে? আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ 10-এও করেছি আমরা প্রচুর। মানে যখন কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয় তখন অ্যাটলিস্ট আমরা তো সবাই রিলেটিভ সেন্টেন্সটা শুনেছি। ওকে, এইবার রিলেটিভ প্রোনাউনটা কি সেটা আমাদের জানতে হবে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে, একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস আছে, অবজেক্টিভ কেস আছে, আর তোমার পজেসিভ কেস আছে। SI VE, SSE VE। তো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পজেসিভ কেস ভালো করে বুঝবে, যেখানে সব থেকে কনফিউশন তৈরি হয়। হু এর অবজেক্টিভ কেস হচ্ছে হুম, আর এর পজিটিভ কেস হচ্ছে হুজ। হুইচ, এই তিনটেই কি লিভিং ম্যাটেরিয়াল, লিভিং জীবিত, আর এগুলো নন লিভিং। হুইচ এর অবজেক্টিভ কেসও হুইচ, এর পজিটিভ কেস হচ্ছে অফ হুইচ। এছাড়াও রিলেটিভ প্রোনাউন কিন্তু আরও আছে। কি কি? হোয়াট, আমরা বুঝবো কোথায় কোথায় হোয়াট বসে, দারুণ লাগবে। আর দ্যাট আমরা এটাও বুঝবো। আর এই দুটোই হচ্ছে আসল খেলা, এই দুটো নিয়েই পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। যেগুলো দেখ তথাকথিত রিলেটিভ প্রোনাউনের কোনো চার্টে পড়ছে না, হোয়াট অ্যান্ড দ্যাট, এই দুটোও কিন্তু রিলেটিভ প্রোনাউন, আর এই দুটো নিয়েই কিন্তু খেলা হবে। ক্লিয়ার? এইবার রিলেটিভ প্রোনাউন আমরা এ তো চার্ট আমরা পেলাম, কিন্তু রিলেটিভ প্রোনাউন কিভাবে হয় সেটা আমরা দেখব। প্রথম উদাহরণ, দিস ইজ দ্য বয়। Who was wearing a shirt? ভালো করে দেখো, দিস ইজ দ্য বয়, এটা এই ছেলেটা। তাহলে দিস এখানে কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো প্রতি জায়গায় কিন্তু আমরা শিখছি। এইটা এই ছেলেটা যে পরেছিল, এই যে ছেলেটা ডেমনস্ট্রেট করছি, এই ছেলেটা পরেছিল কি একটা শার্ট। তাহলে এই হুটা দিয়ে
এই বয়টাকে কি করছে, এই বয়টার রিলেটিভ, আসলে হু হচ্ছে এই বয়টার রিলেটিভ। এবার ইংরাজির ভাষায় কি বলে এটাকে, ইংরাজির ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। খুব কঠিন একটা টার্মস বললাম কিন্তু সহজ জিনিস, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি, এটা তো রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকে সেটাকে বলা হয় কি, অ্যান্টিসিডেন্ট। আই স এ গার্ল হু ওয়াজ বিউটিফুল, আবারও বলি, আই স এ গার্ল হু ওয়াজ বিউটিফুল। তাহলে এই হু এর অ্যান্টিসিডেন্ট কে, গার্ল। তাহলে আমি দেখেছি একটি মেয়েকে, যে মেয়েটা ছিল কি সুন্দরী, এটা সেই ছেলেটা যে পরেছিল কি একটা শার্ট। তাহলে এই ছেলেটা কি একটা নাউন, এই নাউনের রিলেটিভে কি বসলো, হু। আসলে এখানে কি ছিল, হি। আসলে এখানে কি ছিল, শি। তা আমি বলেছি এইগুলো কি, এগুলো সাবজেক্টিভ কেস। তাহলে হি, শি, দে এগুলো কি সাবজেক্ট না, বাক্যের শুরুতে বসে না। ক্লিয়ার? কিন্তু একেবারে সহজ জিনিস, একদম সহজ জিনিস। তাহলে অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা দাদা কি বোঝালো, বোঝালো যে রিলেটিভ প্রোনাউনের আগে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে সেটা অ্যান্টিসিডেন্ট। আরও একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি এই পাশে ছোট্ট করে লিখি, আই বট আ পেন হুইচ ওয়াজ কস্টলি। বলো এখানে, ইয়েস, এখানে এ পেন, এটা কি, বা এ পেন, এটা একটা কিন্তু জানো তো ডেমনস্ট্রেট করছে, বা এটা তোমার কাউন্টিং নাম্বার যদিও, কিন্তু এই পেনটা কি একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনটা, ক্লিয়ার? এবার লক্ষ্য করো কি, আমি একটা পেন কিনেছি, তাহলে নাউন অনুযায়ী আমাকে কি বসাতে হচ্ছে, ভার্ব বসাতে হচ্ছে। একটা ছেলের কথা বলেছি, তাহলে আমার অ্যাকর্ডিং টু নাউন কিন্তু ভার্ব বসাচ্ছি। তাহলে আমি প্রথম পয়েন্ট যেটা বোঝালাম যে সাবজেক্টিভ কেসে কি কি আসে, হু বা হুইচ, এটার অনুযায়ী বসবে একদম, রিলেটিভ প্রোনাউনটা বসবে, নাউনের জায়গায় তো প্রোনাউনটা বসে, এবং ওই প্রোনাউনের আগে যে নাউনটা থাকছে ওটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। খুব একটা পরিচিত কিন্তু আবার অনেকটাই অজানা জিনিস। এটা তুমি ইন্টারনেটে সার্চ করবে, গুগলে মারবে, দেখবে এত ভালো করে বলবে তুমি বুঝতে পারবে না। কিন্তু সিম্পল জিনিস, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে ওটা অ্যান্টিসিডেন্ট। আই স এ ম্যান হু ওয়াজ টল এনাফ টু টাচ মাই হেড। যে বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকবে না সে বাক্যে রিলেটিভ প্রোনাউন হু আসবে না, সে বাক্যে রিলেটিভ প্রোনাউন আসবে হোয়াট বা দ্যাট। আমরা আসবো, ধীরে ধীরে আসবো, এই জন্যই অ্যান্টিসিডেন্টটা শেখা খুব প্রয়োজন। আবারও কি বলছি, যদি রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা নাউন বা হ্যাঁ যদি নাউন থাকে তাহলে সেটা কি হচ্ছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে। ভালো করে বুঝে নাও, অবজেক্টিভ কেস বুঝবো আর কি বুঝবো, পজিটিভ কেস। তাহলে আগে এটা ভালো করে লেখো, তারপর আমরা আস্তে আস্তে সেম একটা লাইন লিখবো, দিস ইজ দ্য বয় this is the boy dash I met yesterday. Just look at the sentence. This is the boy dash I met yesterday. তাহলে এখানে আমার রিলেটিভ প্রোনাউন কি বসবে, হুম। তার মানে সেন্টেন্সটা তো কোনো প্রকার এইরকম ছিল, দিস ইজ দ্য বয়, আমরা তো জয়নিং করেছি, ফুল স্টপ, আই মেট হিম। তার মানে হিম, হার, দেম এগুলো কি, এগুলো তোমার অবজেক্টিভ কেস, মানে বাক্যের শেষে বসে, মানে ভার্বের পরে বসে। এবার লক্ষ্য করো, আগের বাক্যে কি এখানে কোনো সাবজেক্ট ছিল, ছিল? আগের বাক্যে দেখো তো আছে কিনা সাবজেক্ট, দিস ইজ দ্য বয় হু ওয়াজ ওয়ারিং। এই বাক্যে কি আছে, একটা সাবজেক্ট আছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে কি আছে, একটা সাবজেক্ট। এই বাক্যে কি অ্যান্টিসিডেন্ট আছে, নেই? কে বলেছে, অবভিয়াসলি আছে, এখানে অ্যান্টিসিডেন্ট তো অবশ্যই আছে। ক্লিয়ার?
বোঝা গেল? তাহলে এখানে আসলে হুমটা একটা রিলেটিভ প্রোনাউন, সেটা কোন কেসে পড়ছে? অবজেক্টিভ কেসে পড়ছে। এবার আমাদের কোন কেস করতে হবে? পজেসিভ কেস। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমরা একটা জয়েনিং টাইপের করলে বিষয়টা ক্লিয়ার হবে। হিজ ফাদার ইজ আ ব্যারিস্টার। তাহলে আমার একটা বন্ধু আছে, হিজ ফাদার, তাহলে বাবাটা কিন্তু আমার ওই বন্ধুর। বাবাটা কি? তাহলে বাবার প্রতি অধিকারটা কার আছে? আমার বন্ধুর। তাহলে অধিকার বোঝালে কি হয়? পজেশন হয়। অধিকার বোঝালে কি হয়? পজেশন। সেখান থেকে কথাটা কি এসছে? পজেসিভ। তাহলে পজেসিভ আসলে কি? হিজ, হার, অবশ্যই অধিকার বোঝালে তো পজেশনস। আমার বাবা, পজেশন মানেই অধিকার। বলে না যে খুব বলে, হ্যাঁ ওটা তো আলাদা ভার্ব। নাও উই আর টকিং অ্যাবাউট প্রোনাউন। আমরা অনেক বলি না যে তুমি না অতিরিক্ত পজেসিভ, তার মানে কি? মেয়েরা খুব বলে ছেলেদেরকে খুব পজেসিভ হয়ে যাচ্ছ তুমি, তার মানে কি? খুব অধিকার ফলাচ্ছ তুমি। এখানে যাবা না, ওখানে যাবে না, ওখানে গেলে আমায় ফোন করবে, ওখানে গেলে আমায় SMS করবে, এগুলো কি কি তাই তো? তাহলে এটা হচ্ছে পজেশনস। তাহলে এখানে হিজ, হার, এই পজেশনের জায়গায় কি হবে? হুজ। কি হবে? হুজ। তাহলে আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ব্যারিস্টার। আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ব্যারিস্টার। এগুলো তো গেল লিভিং থিংসে। এবার নন লিভিং থিংসে কি হবে? ধরো দিস ইজ দ্য কম্পিউটার, বা দিস ইজ এ ল্যাপটপ অফ হুইচ, এই অফ হুইচ মানে কি? যার, তাই না? বাংলায় কি? অফ হুইচ কিবোর্ড ইজ ব্রোকেন, যার কিবোর্ডটা ভাঙা। তাহলে দিস ইজ দ্য ল্যাপটপ, এই সেই ল্যাপটপ যার কিবোর্ডটা ভাঙা। সিম্পল একটা আমি লিস্ট বলেছি, লম্বা লিস্ট। হু, হুইচ তোমার সাবজেক্টিভ কেস, হুম আর হুইচ তোমার অবজেক্টিভ কেস। এগুলো কার পরিবর্তে বসে? হিম, হার, দেম। তারপরে কি করলাম? পজেসিভ কেস বলেছি। পজিটিভ কেস কোনগুলো? হিজ, হার। এবং মনে রাখবে পজেসিভ কেসের পরেই নাউন কিন্তু থাকে। হিজ ফাদার, মাই পেন, ইয়োর বুক। পজিটিভের পরে সবসময় কি থাকছে? নাউন। এই জন্য টুক করে স্টার মানে লিখে রাখো, পজিটিভ কেস বা পজিটিভ প্রোনাউন, এরপরে কি থাকছে? নাউন থাকবে, তাই তো? ইয়োর বুক, মাই পেন, হিজ পেন। পজেসিভ প্রোনাউন অথবা পজিটিভ কেসের পরে কি থাকে? নাউন থাকবে। লক্ষ্য করবে হিজ ফাদার, তাহলে হুজ ফাদার। আগেরগুলোতে কি ছিল নাউন? ছিল না। মন দিয়ে দেখো, কোথাও সমস্যা হলে আমি আবার বোঝাবো এই জায়গাটা। তিনটে উদাহরণ দেখো যেগুলো আগের শব্দর সঙ্গে রিলেটেড। বলেছি অল থাকলে আমাকে কি লিখতে হবে? দ্যাট। কিন্তু এখানে একটু ব্যতিক্রম। যদি এই অল দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, অল দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয়, তাহলে তুমি হুও লিখতে পারো, দ্যাটও লিখতে পারো। বুঝতে পারলাম? তাহলে অল যদি লিভিং থিংস বোঝায়, মানে কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে তুমি হুও লিখতে পারো, দ্যাটও লিখতে পারো। বোথ আর কারেক্ট। এবার অল থাকলে তো দ্যাট বসবেই, কারণ অল দিয়ে বস্তুকে বোঝাচ্ছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। কেটে দে, বলা আসছে দাদা। চকচক করলেই কি হয় না? সোনা হয় না। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে? অল দিয়ে ব্যক্তিকে বোঝালে হুও বোঝাতে পারে, হুও বসতে পারে, দ্যাটও বসতে পারে। এর পরের নিয়ম, লাস্ট নিয়ম আজকের জন্য। হোয়েন এ সেন্টেন্স স্টার্টস উইথ
when a sentence starts with question word, তাহলে সেখানে দ্যাট বসবে। আমি এটা এখন লিখো না, আমি বুঝিয়ে নিই, তারপরে তোমরা লিখো। হোয়াট ইজ ইট দ্যাট impressed you? Who was there that you were talking with? Who was there that you were talking with? যদি প্রশ্নটা মানে দেখো প্রশ্নবোধক বাক্য তৈরি করে আমি এখানে কি বললাম ভালো করে দেখো, যখন একটি বাক্য শুরু হয় কোশ্চেন ওয়ার্ড দিয়ে, মানে হোয়াট হু এগুলো কি WH কোশ্চেন না, কোশ্চেন ওয়ার্ড মানে যদি প্রশ্নবোধক বাক্য হয় এবং প্রশ্নবোধক শব্দ দিয়ে বাক্য শুরু হয়, তাহলে সেখানে কি বসবে? রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট। হোয়াট ইজ ইট, এটা কি? তাছাড়াও তো নন লিভিং থিং দ্যাট বসলো। আমি তো এখানে হুইচও বসাতে পারতাম। হোয়াট ইজ ইট হুইচ ইমপ্রেসড মি, হুইচ হবে না, কি হবে? দ্যাট। কেন হবে? কারণ এটা প্রশ্নবোধক বাক্য তাই। হু ওয়াজ দেয়ার, হু ওয়াজ দেয়ার, কে সেখানে? দ্যাট ইউ আর টকিং উইথ, যার সঙ্গে তুমি কথা বলছিলে। হুম ইউ আর টকিং উইথ হবে না। অনেকে বলতে পারে এখানে কি বসবে? স্যার এখানে তো হুম বসবে, ইউ আর টকিং উইথ হিম, এটা অবজেক্টিভ কেস। স্যার এখানে আপনি কেন তাহলে স্যার আপনি দ্যাট লিখেছেন? কারণ ইট ইজ স্টার্টেড উইথ কোশ্চেন ওয়ার্ড। বোঝা গেল? সিম্পল জিনিস বোঝালাম। রিলেটিভ প্রোনাউন এখানেই শেষ। এর থেকে যে 15টা কোশ্চেন আনসার হবে সেটা আমরা নেক্সট দিন করব, আজকে আর সম্ভব হচ্ছে না, কারণ আজকাল একজন স্যার আসবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো সবাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা হিট করো। আর অবশ্যই নিচে যদি কোনো সমস্যা থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও।